আমরা দেখতে পাই যে বাংলার ব্রাহ্মণদের সাথে উত্তর ভারতের ব্রাহ্মণদের একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব রয়েছে। এবং আপনি অনেক সময় বলেছেন যে এটা আর্য বহির্ভূত দেশ, যেখানে ব্রাহ্মণরা কখনো আসলে তারা যখন আবার দেশে ফিরে যেত, তাদের মাথা মুন্ডন করে ঘোল ঢেলে পানিশমেন্ট দেওয়া হতো। ব্রাহ্মণ সমাজ যেভাবে বাঙালি ভৈলি অর্থাৎ বাঙালিত্ব প্রাপ্তি হলো এবং উত্তর ভারতের সঙ্গে ব্রাহ্মণদের, এই বাংলার ব্রাহ্মণদের একটি দ্বন্দ্বের সূত্রপাত হলো, সেটা কি সাংস্কৃতিক দ্বন্দ্ব না সেটা কৌলিন্যের দ্বন্দ্ব? কাঞ্চন মুখোপাধ্যায়। কেউ যদি ওই বিদেশে গিয়ে থাকে, প্রবাসী যাদের আমরা বলি, তাদের সম্পর্কে মূল যে জায়গায় লোকের ঘর বাড়ি আর কি, তাদের কিছু অদ্ভুত ধারণা হয়। সামাজিক সমস্যাটা অন্য জায়গায়। হ্যাঁ, সুধাকর বাবু ঠিক বলেছেন, প্রায়শ্চিত্ত করতে হতো এবং প্রায়শ্চিত্ত করার আবার লিমিট বেঁধে দেওয়া ছিল। যেমন হচ্ছে যে আর্যাবর্ত শেষ হচ্ছে মোটামুটি গঙ্গা ধরে এলে ভাগলপুর এলাকায়, ভাগলপুরের পূর্ব দিকে গেলে প্রায়শ্চিত্ত করতে হতো, ইত্যাদি সব ব্যাপার ছিল। সামাজিক সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে কিছু কিছু ব্রাহ্মণ বাংলায় আসছে, পূর্ব দিকে আসছে। যারা আসছে তারা হচ্ছে অ্যাডভেঞ্চারার টাইপ, তারা দেখতে আসছে ব্যাপারটা কিরকম। তাদের কেউ কেউ ডেকে আনছে, এসো এখানে কাজকর্ম করো, ওকে জমি দেবো, নিষ্কর জমি দেবো। সে হয়তো দেশে খুব প্রবল কম্পিটিশনে সে খেতে পেত না, এখানে গিয়ে একটা বাঁধা পৌরোহিত্য পাওয়া যাবে, পুরুতগিরি করব আর খানিকটা জমি দেবে, সেই পয়সায় খাবো। এই যে ছেলেরা আসছে তারা কারা? তারা হচ্ছে কম বয়সী পুরুষ। তারা কি সঙ্গে তাদের পরিবার স্ত্রীকে নিয়ে আসছে? না, অধিকাংশ ক্ষেত্রে না। তারা স্থানীয় মেয়ে বিয়ে করছে। এবার স্থানীয় মেয়েকে বিয়ে করলে সেই পরিবারের সংস্কৃতি এবং ভাষা কি হবে? পরের প্রজন্মের কথা যদি আমরা ধরি, আমরা পিতৃভাষা বলি না মাতৃভাষা বলি? বাচ্চা ভাষা শিখবে কোথা থেকে, সংস্কৃতি শিখবে কার কাছ থেকে? বাংলার মেয়ের থেকে। নানা রকম ব্যবসায় দেশে চালু ছিল, হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে আরো অনেকে, ভূদেব মুখোপাধ্যায় এবং যারা একটু পুরনো ইতিহাস বলেছেন তারা এগুলো বলেছেন ছোট ছোট অ্যানেকডোটের মতো। সেটা হচ্ছে একদল লোক ছিল যাদের কাজ ছিল গ্রাম থেকে মেয়ে নিয়ে এসে বিক্রি করা। একটা জিনিস মনে রাখবে, বাংলায় কোনো বরপণ ছিল না, কন্যাপণ। চণ্ডাল জাতির মধ্যে বরপণ নেই, রিজলে লিখেছেন, কন্যাপণ আছে। তারা ব্রাহ্মণ্যবাদ ওখানে অস্বীকার করেছে, ব্রাহ্মণদের দেখা দেখি তারা বরপণ দেয় না, তারা মেয়ের বাবাকে টাকা দিতে হয়। এই যে মেয়ে এনে দেওয়া হতো অন্যান্য অঞ্চল থেকে, বর্ণনায় লিখছেন যে গয়নার নৌকা ভরিয়া কন্যা আনিত এবং দেখানো হতো সেই ব্রাহ্মণকে বা তাকে যে অ্যাপয়েন্ট করেছে যে জমিদার ইত্যাদি, সে অধিকাংশ সময় অব্রাহ্মণ, যে দেখো এই ভালো লক্ষণযুক্ত মেয়ে, তোমরা একে নেবে কিনা, তাহলে তোমাদের এত টাকা দিতে হবে। তারা মেয়ে নিচ্ছে। এবার এই মেয়ের দাম কি করে ওঠানামা করছে, তারা বলছে যে এ কিন্তু এখানে তো ক্ষত্রিয় নেই, ওই বেশি বেশি করে কি বলতে পারে, এ কিন্তু শূদ্র কন্যা, খাঁটি কায়স্থ ঘরের, এর এত দাম। আর এইটি যে দেখছো এই কিন্তু ব্রাহ্মণ কন্যা, এর দাম আরো 5 টাকা বেশি। ঠিক আছে, এবার তারা ব্রাহ্মণ কন্যা পছন্দ করলো, ব্রাহ্মণ কন্যার সঙ্গে ব্রাহ্মণের বিয়ে হলো। এবার গল্পটা হচ্ছে এইরকম যে বিয়ের 2 দিন পরে বৃষ্টি হচ্ছিল তখন, তারপর 2 দিন পরে বেশ রোদ উঠেছে। তখন মেয়েটি বলছে, বা কি সুন্দর রোদ উঠেছে, ধান শুকোবার রোদ। তখন তাকে পাড়া প্রতিবেশিনীরা বলছে, এই চুপ কর চুপ কর, তুই না বামুনের মেয়ে,
তুই ধান শুকোনোর কি জানিস, ওইসব বলিস না বামুনের কাছে, তোকে দূর করে দেবে, অনেক টাকা দিয়ে কিনেছে। ঠিক আছে, অর্থাৎ ব্রাহ্মণীরা অধিকাংশ সময় ব্রাহ্মণী নন, এবং তাদের মধ্যে অনেকেই চণ্ডালিনী, চুরি করা মেয়ে। চুরি করা মেয়ে। রবীন্দ্রনাথ লিখছেন, ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে, সুন্দরীটার বিয়ে দিলাম ডাকাত দলের মেলে। সুন্দরী মেয়ে, তাকে ডাকাত তুলে নিয়ে গেছে, তার আর বিয়ে হবে না। সুন্দরীটার বিয়ে দিলাম ডাকাত দলের মেলে। বাংলার এই ইতিহাস বেশি পুরনো নয়। মেয়ে লুট হতো গ্রামে, ডাকাতরা সবসময় সোনাদানা গয়নাগাটি নিত না, মেয়ে নিত, নিয়ে বিক্রি করতো কন্যাপণের বিনিময়ে, এবং তারা ব্রাহ্মণের ঘরণী। সে শেখাচ্ছে তার ছেলেদের সংস্কৃতি। তো সেই সংস্কৃতি কতদূর পর্যন্ত উত্তরপ্রদেশীয় সংস্কৃতি হবে, এরা অনেকে বলেন যে কনৌজ থেকে এসেছেন। তো কান্যকুব্জ সংস্কৃতি কতদূর আর ঢাকা বিক্রমপুরের সংস্কৃতি কতদূর, সেইটা নিয়ে একটা গোল পাকিয়ে আছে। দ্বিতীয় গোল যেটা, সেটা হচ্ছে বংশ তালিকা তৈরি করা। এদেশে বাংলায় প্রাচীনকালে বংশ তালিকা তৈরি করার কোনো প্রথা ছিল না, ওই মুখে মুখে যেটুকু ছড়াতো। কিছু কিছু অঞ্চল ছিল, যেমন রাজপুতদের অঞ্চল রাজস্থান, সেখানে একদল লোক আছে, তাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তারা সেই বংশের ইতিবৃত্ত বংশ তালিকা গান গেয়ে শোনায়, এবং তাদের কিছু পারিশ্রমিক দেওয়া হয়। বাংলায় ছিল না। তাহলে বাংলায় বংশ তালিকা তৈরির গল্পটা এলো কখন? এলো তখন যখন জাতে ওঠার গল্পটা এলো। কিছু লোক হাতে তাদের পয়সা এলো, কিছু লোক হঠাৎ বিখ্যাত হতে চাইলো, এবং বিশেষ করে এই জমিদার শ্রেণীর লোকেরা, তারা লোক লাগিয়ে মানে কি, একেবারে প্রফেশনাল ছিল যারা এই বংশ তালিকা তৈরি করে, জিনিওলজিস্ট। কলকাতায় হাতিবাগানে তাদের বড় বড় দোকান ছিল আর কি, ব্যবসা। সেইখানে গিয়ে বলা হতো যে আমার পরিবারের একটা বংশ তালিকা তৈরি করে দিন। এবার দক্ষিণা অনুযায়ী বংশ, যদি সে ভালো রকম পারিশ্রমিক দেয় তাহলে তাকে একদম বিরাট বিরাট সমস্ত উত্তরপ্রদেশের কান্যকুব্জের ব্রাহ্মণের সঙ্গে জুড়ে দেবে। আর যদি তত পয়সা না দেয় তাহলেই মোটামুটি একটা টুলো পণ্ডিতের সঙ্গে জুড়ে দেবে। কিন্তু সব ব্রাহ্মণ, বাংলার সব ব্রাহ্মণ বংশ তালিকার শুরুতে বলছে যে কান্যকুব্জের ব্রাহ্মণ বা মৈথিলি ব্রাহ্মণ, তো এখানে তোমরা কেন এলে বাপু? রাজা আদিসুর নিয়ে এলেন। সব বংশ তালিকায় রাজা আদিসুরের গল্পটা আছে। ঐতিহাসিকরা নিহার রঞ্জন রায় থেকে শুরু করে যে কেউ বাংলার ইতিহাস যারা লিখছেন, তারা বলছেন আদিসুর নামে বাংলায় কোনো কালে কোনো রাজা ছিলেন না। অর্থাৎ যে আমাকে নিয়ে এসেছে সেই একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার। মানে তখন থেকে এই বংশ তালিকা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ। ঠিক আছে, সেই আদিপুরুষও নেই। কান্যকুব্জ থেকে কজন ব্রাহ্মণ এসেছেন খুব সন্দেহজনক, আর যে নিয়ে এসেছে আদিসুর, এই দুটোই হচ্ছে ফিকটিশিয়াস ক্যারেক্টার, মানে পুরোটাই ফেক নিউজ। আমরা এটা নিয়ে মাথা ঘামাতাম না, কারণ আমরা রাজা গজা নই। এগুলো নিয়ে মাথা ঘামায় যারা প্রচুর, যাদের ধন সম্পত্তি আছে এবং যারা মান সম্মান বাড়াতে চাইছে, তারা লোক লাগিয়ে ফিকটিশিয়াস বংশ তালিকা তৈরি করত। এইটা হচ্ছে বাংলার সামাজিক ইতিহাসের একটা অংশ। এই বাবু সমাজ, বাবু শ্রেণী যাদের বলা হয়, তারা অধিকাংশ এইভাবে বংশ তালিকা বানিয়েছে। আমি একটি উদাহরণ দিচ্ছি। মধ্য কলকাতায় এক ভদ্রলোক, তিনি তার সমসাময়িক একজন লিখছেন, তার পদবী দত্ত, সেই নামে তিনি বিখ্যাত, আমি পুরো নামটা বলছি না। তিনি কৈবর্ত সমাজের মানুষ, তার কন্টেম্পোরারি একজন বলছেন তিনি জাতিতে কৈবর্ত। তার ব্যবসা আছে, প্রভাব প্রতিপত্তি আছে। তিনি কয়েকজন ব্রাহ্মণকে ভাড়া করলেন, করে তাদের যা যা দেওয়ার দক্ষিণা ইত্যাদি দিলেন, জমি বাড়িও বোধহয় দিলেন, দিয়ে বললেন আমার একটা বংশ তালিকা চাই। কিরকম বংশ তালিকা? না, আমাকে তোমরা কায়স্থ করে দাও।
তিনি কৈবর্ত থেকে কায়স্থ হলেন, বংশ তালিকা তৈরি হয়ে গেল, কোনো আদি কায়স্থ, ভীষণ কুলীন কায়স্থ, উনি তার বংশধর হলো। এখন তার তো ব্যবসা চলছে, টাকার তো অভাব নেই। তিনি তারপরে কায়স্থ সমাজে ঢুকে গেলেন এবং কায়স্থ সমাজের যে ব্যবস্থাপক মন্ডলী, উনি তার সদস্য হয়ে গেলেন টাকার জোরে। এবং উনি যখন মারা যান তার কিছুদিন আগে উনি কলকাতার কায়স্থ সমাজের শিরোমণি। ওয়েলিংটন স্কোয়ারের পাশে তার নামে রাস্তা আছে, এবং তিনি কায়স্থ সমাজের শিরোমণি, কিন্তু তার বাবা মা কৈবর্ত। ওই জাতের গল্পটা বাংলার ইতিহাসে, এই জাতে ওঠার গল্পটা, এটা আমাদের জানা আছে।